নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বিকালবেলা পর্বটা শুরু করলাম। আর আমি বাপের বাড়ি যেখান থেকে এসেছি, মানে বাড়ির কোনো কিছু তো দেখাতে পারছি না, ভিডিও করতে পারছি না। বাবা খুব অসুস্থ, যতটা পারি বাইরের ভিডিও বানাচ্ছি। আর বাবা ভীষণ অসুস্থ, সেগুলোও কিছু ভিডিওর মধ্যে নিতে পারছি না। তো আমি মোটামুটি এখন একটু সুস্থ আছি। বাবাকে নিয়ে কালকে হসপিটাল যাব। তো মুনের আবার পরীক্ষা, তো বাবাকে এত বাড়াবাড়ি দেখে যেতেও পারছি না। তো যাই হোক, এখন যাব একটু গ্রামের দিকে পেঁপে কিনতে। বাবার নিউমোনিয়া ধরা পড়েছে, বুকেতে নিউমোনিয়া হয়ে গেছে ঠান্ডা লেগে। প্রথমে তো একটা সমস্যা হয়েছিল, সেটা বলেছিলাম, তো সেটা এখন ঠিক হয়ে গেছে। এখন ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে, সেটার জন্য ট্রিটমেন্ট চলছে। তো বাবার জন্য পেঁপে কিনতে যাব পাড়ার দিকে, মা আর আমি। তো বাইরের পরিবেশটা একটু দেখাবো ঘুরিয়ে, গ্রামের দিকে বিকালের পরিবেশ। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো সময়গুলো কিভাবে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। শরীর অসুস্থ থাকলে যেটা হয় আর কি, তার মধ্যেও সুস্থ থাকার চেষ্টা করছি। আপনাদের সামনে তুলে ধরছি মাছ ধরার ভিডিও। শরীর কিন্তু খুবই খারাপ, খুব একটা যে ভালো আছি তা নয়। তার ভিতর থেকেও ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি আর আপনাদের সামনে আসার চেষ্টা করছি। তো মা এইমাত্র পালং শাকে জল দিয়ে গেল, এই যে মায়ের সঙ্গে আমিও হেল্প করছিলাম। আর একটা লঙ্কা গাছের চারা ওই জায়গাতে ছিল, তো সেটা এখানে এনে আবার এই বসানো হলো লঙ্কা গাছের চারাটা। এই লঙ্কা ধরে আছে গাছে, তো এমন জায়গা হয়েছিল, আবার তুলে এনে এইখানটা দিলাম। এই যে ছোট্ট ছোট্ট লঙ্কা কি সুন্দর হয়েছে গাছে। মুন এই যে বসে আছে বিকালে, ও আমাদের সঙ্গে যাবে পেঁপে পাড়তে একজনের বাড়িতে। আর আমার মায়েদের বাড়ি মানে এত মান কচু, আর কি বড় বড় কচুগুলো হয়ে আছে, এই যে একদম পরস্পর কত বড়, একটা একটা মনে হচ্ছে 6-7 কিলো করে হবে এরকম। তো প্রচুর কিন্তু কচু, একটা দুটো না। এদিকে এই শুয়ে পড়েছে গাছগুলো, এত বড় বড় হয়েছে লাইন দে। এই যে সব মান কচু গাছ এগুলো। এই যে মারা তুলে কিন্তু খায় না, এই একটা মানে অনেকগুলো কচু, সব মান কচু গাছ। আর এইদিকে এই একটা কচু গাছ, এই যে মান কচু গাছে ফুল হয়ে গেছে, এটাও ভীষণ বড় আর মোটা কত কচুটা। মাকে বলছিলাম যে তোমরা খাও না কেন, তো বলছে কটা খাবো, অনেক কচু। এই যে আর আমাদের বাড়িতে তো নিয়ে গেলে তো খাওয়ার লোক নেই, হয়তো এক আধ শাঁস খেলে এত বড় কচুটা পুরো পড়ে থাকবে। কত খাবো, একটা একটা কচু মনে হয় 6-7 কিলো করে হয়ে যাবে। তো মাকে বলছিলাম যে বিক্রি করে দাও যদি না খাও তুলে। চারিদিকে শুধু মান কচু গাছ। মুনেরও শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগে যাচ্ছে বারবার। বেরিয়ে পড়েছি আমরা পেঁপের সন্ধানে। তো যেতে যেতে সন্ধে হয়ে গেল। আর বিকালের পরিবেশটা একদম অসাধারণ। অনেক বন্ধুরা কমেন্টে লিখছে যে তোমার বাপের বাড়ির গ্রামটা খুব ভালো লাগছে। আমার গ্রামটা আমার কাছে সোনার গ্রাম। আমার গ্রামে আসলে আর যেতে ইচ্ছে করে না আমার, কিন্তু কিছু করার নেই। মেয়েদের তো বিয়ের পরে শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি। বাপের বাড়ি যতই যাই থাক, শ্বশুর বাড়ি যেতেই হবে। আমরা এই সাঁকো পার হয়ে এলাম, মার মুন পেরিয়ে গেছে সাঁকো। এই যে সাঁকো দিয়ে দিয়ে যাচ্ছি ওপারে। এই রণজিৎ ছুটছে, পড়ন্ত বিকাল। আর গ্রামের যে পরিবেশ, গ্রামে যারা থাকে তারাই একমাত্র উপভোগ করতে পারে, দারুণ লাগছে।
চারিদিকে শুধু পাখির গুঞ্জন আর পশু পাখির কোলাহল। আর মানুষজন খুবই কম গ্রামের দিকে। আমার এই বাপের বাড়ি এই জায়গাটা একদম বেশি অংশ ফাঁকা জায়গা। হ্যাঁ, এই যে বীজতলা, এবার ধান চাষের জন্য সব প্রস্তুতি নেওয়া চলছে। এদিকে বীজতলা, সব বীজ তো বড় বড় হয়ে গেছে দেখছি। এটা খড়ই চাষ হয়, গরমের চাষ যেটা হয় আর কি, সেই চাষটা হওয়ার জন্য বীজতলা হয়েছে। এই যে এই চত্বরটা যখন আমার বিয়ে হয়নি, বিয়ের আগে পুরোটাই ধান চাষ হতো। তখন একটা দৃশ্য আলাদা ছিল, আর এখন একদম অন্যরকম। ধান চাষ একদম কমে গেছে, কিছু কিছু জমি ধান চাষ হয় একদম কম, আর বাকিটা মাছের চাষ। এখানে বাবা মহাদেবের মূর্তি দেখে মন প্রণাম করে নিল একটা বট গাছের তলায়, শিবের মন্দির। এদিকে বন্ধুদের কি আর দেখাবো, যেদিকেই ক্যামেরা ঘোরাবো সেদিকে শুধু মাছের চাষ আর বড় বড় পুকুর, আর তার মধ্যে মাছের চাষ। আর আমাদের এই গ্রামীণ যে পূজাটা হয়, বছরে একবার করে পূজাটা হয় ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার। আমাদের জ্ঞান হয়েছে যখন থেকে, তখন থেকে এই পূজাটা হয়। আমার বাপ ঠাকুরদার আমল থেকে গ্রামীণ পূজা, ওই যে সেই মন্দিরটা। তো প্রতি বছর এখানে এমন আনন্দ হয়, মানে যত পূজা আছে তার থেকে বেশি আনন্দ গ্রামের মানুষ এই পূজাটাই করে। সেই মন্দিরটা এই গ্রামটার মধ্যে একটা সাইডে বাড়ি ঘর, আর বাদ বাকি যেদিকে তাকাবো শুধু খোলামালা মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। বকগুলো উঠছে, কত বক। আর এই যে এই থানের পাশে একটা বিশাল বড় মাঠ। এই মাঠটা আগে ছিল না, যখন আমরা ছোট ছিলাম। এটাই সবে সবে হয়েছে, বেশ মনে হয় 2-1 বছর হবে হয়েছে। তো এত লোক হয় এই পূজায়, তো জায়গা হয় না, সেই জন্য যাতে লোকজন ভালোভাবে পূজাটা কাটাতে পারে তার জন্য এই মাঠটা করেছে। হ্যাঁ, হ্যাঁ, শুধু সারি সারি তাল গাছ, তাল গাছ। ভেড়া, ছাগল, গরু সব বড় মাঠ চড়ছে মনের আনন্দে। আর এই যে আমাদের সেই মন্দির, গ্রামের মা প্রণাম করছে। এদিকে তো আসার সময় হয় না, তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, মন তো ভিতরে ঢুকে গেছে মায়ের মন্দিরে। এখানে সব রকমের ঠাকুর আছে, মা মনসা একদিকে, বনবিবি একদিকে, শিব। তো আমি আর ঢুকছি না, আমার কাপড় জামা ছাড়া নেই বলে। ভাত খেয়েছি এই কাপড় জামা পরে। শীতলা মায়ের মন্দির এটা। আর এই ঠাকুর খুব জাগ্রত আমাদের গ্রামের মধ্যে। কারোর কিছু হলেই আগে ডক্টর হসপিটাল বাদ দিয়ে সবাই মন্দিরে আসে, আর মন্দিরে আসলে অসুখ বিসুখ সবার ভালোও হয়ে যায়। তো এই ঠাকুরটা খুবই জাগ্রত আমাদের গ্রামের মধ্যে। এই ধারেরটা হচ্ছে বনবিবি, এই যে মা বনবিবি।
সারা পুজো দেয় না মা। আর এই যে মন্দিরটা, এইখানে রক্ষেকালী পূজা হয়, একই দিনেই সব পূজাগুলো হয়, সেটা ফাল্গুন মাসের লাস্ট মঙ্গলবার। তো একজন একটা মোচা কেটে নিয়ে যাচ্ছে, কত বড়। তো এইখানে যখন এই রক্ষাকালী পূজাটা হয়, রাত্রেবেলা ঠাকুর এনে রাত্রের মধ্যেই আবার বিসর্জন দেওয়া হয়, ভীষণ জাগ্রত। আর আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি যে এই মন্দির, আর এই মন্দিরে মা প্রণাম করছে সবার, মানে এত অসুস্থ বাবা, তার ভিতরে আমি, তো মা তো মানসিক করেছে সবার জন্য। আর এই যে নিম গাছটা, বহু বছর আগেকার নিম গাছ, তখন আমরা জন্মাইনি তখনকার নিম গাছ, কিন্তু একইভাবে নিম গাছ আর খেজুর গাছটা দেখছি, কোনো পরিবর্তন নেই, যেমন দেখেছিলাম ঠিক তেমনই ছোটোর থেকে দেখে আসছি। তো এখানে কেউ হাতও দিতে পারে না, কেউ মানে কাটতেও পারে না, যে কাটার কথা বলে বা হাত দেওয়ার কথা বলে, তার একটা না একটা কিছু হয়। এত জাগ্রত। ওই দেখো মা বললো মানে পিছনে রেখে দিয়েছে। আমরা ওই সামনের বাড়িটায় যাব পেঁপে পাড়তে। তো আমাদের গ্রামের মধ্যে সম্পর্কে আমাদের দাদা হয়, তো সেখানে যাচ্ছি। এইগুলো সব ছেঁচছে, আর প্রচুর মাছ পাওয়া যায় এই ঘেরিগুলোতে। সারা বছরে যা বর্ষায় মাঠের মাছ সব ঘেরিতে নেমে যায়। তো আমি তো এসে আমার থাকার সময় হয় না বলে আমি চলে যাই, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারি না ঘুরিয়ে। এই যে পেঁপে নিতে এসছি, বৌদি যাচ্ছে পাল্লা আনতে। আর এই যে পেঁপে গাছ, এই পেঁপে নামিয়ে নেব। এই ধারে একটা গাছে কত বড় পেঁপে, আর এই গাছে দেখো বিশাল পেঁপে ধরেছে। ও ওইদিকে আবার একটা গাছ আছে, ওই যে। কি সুন্দর লাউ হয়ে আছে। জিজ্ঞেস করো তো লাউ বিক্রি করে না বৌদির কাছে। চেয়ার বের করেছে, বসো। 3 মাস ভুগছে বাবা, একদম গাছের টাটকা পেঁপে নামিয়ে দিচ্ছে। শীতের সময় এমনি তো কোনো জিনিস বাড়তে চায় না। এই গাছটা মরে যাচ্ছে গো, এই গোড়ায় কি হয়েছে? পাকা পেঁপে। এইগুলো নিচের গুলো সব পাকা না কি বলো তো? বিক্রি করেছিল মানে পাকা পেঁপে খায় তো বাড়ি সবাই। ওখানে আর একটা পড়লো মনে হয়।
জঙ্গল দেখো, বেশি এ করো না। পেঁপেগুলো নষ্ট হয়ে গেছে নাকি বলতো? এই যে একটা পেকে গেছে পেঁপে আছে, এটা পাকা মনে হচ্ছে, ডেসে গেছে। একটা পেকেছে, হলুদ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তাও কতটা হবে পৌঁছেছে 1 কিলো। আমাদের কি জাঁজ গিয়ে নিয়ে আসি, গাছে তার পেঁপে নেই সেরাও। ওই ওদের থেকে কাকিদের কাছে পাঠিয়ে দিই। কি রাখো? আমাদের 1 কেজি হবে এটা। কিছু আনুনি না মা? 3 কেজির বেশি হলো। একটু বেশি হয়েছে তাই। আসো, কেন ঢিলটা মারতে হচ্ছে? মন কাজে আছে। মন, আমাদের গ্রামটা কেমন লাগছে মন? ছেড়ে যেতে ইচ্ছে করছে না না? মনের শুধু লক্ষ্য কিন্তু এই পান আর ফুলের দিকে। এই যে পান আর ফুল, ছোটবেলায় খুব খেলতাম এই পান আর ফুল নিয়ে। লাউ, বৌদি বলছে লাউ সবে হয়েছে, এখন কি বিক্রি করব। চলো, এরকম বাড়ির ভিতরে গাছ লাগানো থাকবে আর বাড়ির সবজি তুলতে ভীষণ মজা। তো আমার মাদেরও অনেকটা জায়গা, কিন্তু গাছ লাগানোর জন্য আর এটা হয়ে ওঠে না, লোক নেই, সময় নেই কারো। আমার আবার বাগান টাগান করতে খুবই ভালো লাগে, কিন্তু কি করব, আমি তো আর এখানে থাকি না, সুযোগও নেই, আর যেখানে থাকি সেখানে তো জায়গাও নেই বাগান করা। এখানে কলা গাছ কেটে শোয়ানো লম্বা লম্বা, মা বলছে এখান থেকে থোড় কিনে নিয়ে যাবো। আমাদেরও কলা গাছ আছে, তো সে তো মোচা ছেড়ে দিয়েছে, মানে কলায় পরিণত হয়ে গেছে, গাছ কাটলে এখন হবে না। যাও মামাদের বাড়ি, দেখো দেয় নাকি। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা পেঁপে কিনে নিয়ে বাড়ি ফিরছি। মা আগে যাচ্ছে আমাদের আগে, বাবা তো ওইদিকে একা আছে বাড়িতে। বাবার সঙ্গে একটা কারণ থাকতে হয়, মানে সব সময়
এত শরীর দুর্বল, সবসময় গা-হাত-পা কাঁপছে, একা উঠে যেতেও পারছে না কোথাও, ধরে ধরে নিয়ে যেতে হয়। রাস্তার উপরে জলের গাড়ি আসে আর এখানে জল দিয়ে যায়, তো মা এখান থেকে, ও মা ধরে দেবো। এই সাঁকোইতে করে পেরিয়ে ওপারে যেতে হবে। সাঁকো দিয়ে পেরিয়ে যেতে হয়, তো মা পেরিয়ে গেলে তারপর যাব, কারণ সাঁকোর অবস্থা খুব একটা ভালো নয়। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলাম। এটা না দিলে রাত্রেবেলা ঘুমোতে পারে না, প্রচণ্ড কাশি হয়।